প্রিয় ছাত্রছাত্রীরা, আনফোল্ডিং ফিলোসফির আজকের এপিসোডে আমরা আলোচনা করব কিছু এসএকিউ টাইপের কোশ্চেন, অর্থাৎ ছোট প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো নিয়ে। উচ্চ মাধ্যমিক স্তর থেকে শুরু করে কলেজ পর্যন্ত, স্নাতক এবং সাম্মানিক স্নাতক স্তরেও আমরা ইদানিংকালে বিভিন্ন সেমিস্টারে দেখতে পাই যে এই এসএকিউ টাইপ কোশ্চেন্স তোমাদের আসছে। তো এই ধরনেরই কিছু এসএকিউ টাইপ কোশ্চেন্স, এগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে সাধারণভাবে যেটা তোমরা মনে রাখবে সেটা হচ্ছে যে এই উত্তরগুলো লিখবার সময়তে তোমরা চেষ্টা করবে যে 2 বা তার থেকে ম্যাক্সিমাম 4 এই সংখ্যক বাক্যে এগুলোর উত্তর লিখতে। যেমন আমরা প্রথম যে প্রশ্নটা তোমাদেরকে বলতে পারি যে চারবাক দর্শন থেকে একটি প্রশ্ন, যে চারবাক দর্শনের প্রতিষ্ঠাতা বা প্রবর্তক কে, এবং চারবাক মতে এই জ্ঞানের উৎস কী। চারবাক দর্শনের এই যে প্রশ্নটি, এই প্রশ্নটির থেকে উত্তর লিখতে গেলে তোমরা এরকমভাবে লিখতে পারো যে চারবাক দর্শনের প্রবর্তক কে তা সঠিকভাবে জানা যায় না, তবে দেবগুরু বৃহস্পতিকে চারবাক দর্শনের প্রতিষ্ঠাতা বলা হয়। আবার কেউ কেউ মনে করেন যে অজিত কেশ কম্বলী বা কম্বলাশতব চারবাক দর্শনের প্রবর্তক। চারবাকদের মতে কেবলমাত্র প্রত্যক্ষই যথার্থ জ্ঞানের উৎস বা প্রমাণ রূপ বিচার পদ্ধতি বলে স্বীকৃত হয়েছে। দ্বিতীয় যে চারবাক দর্শনের আরেকটি প্রশ্ন যদি থাকে যে চারবাক মতে অপবর্গ কি। তোমাদের বললাম যে 2 থেকে ম্যাক্সিমাম 4টে, তাহলে এক্ষেত্রে তোমরা যেটা বলতে পারো যে চারবাক মতে মৃত্যুই হলো অপবর্গ। তারা মনে করেন যে আত্মার কোনো সত্তা বা অস্তিত্ব না থাকায় তার বন্ধন বা মুক্তির প্রশ্নই অবান্তর বলে বিবেচিত হয়। এর পরবর্তীতে আমরা যদি জৈন দর্শনের থেকে এরকম প্রশ্ন থাকে যে জৈন দর্শনের প্রতিষ্ঠাতা কে, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে জৈন দর্শন বহু প্রাচীন দর্শন হওয়ায় এর প্রকৃত প্রতিষ্ঠাতার নাম পাওয়া যায় না। প্রাপ্ত জৈন দর্শনের প্রচারক রূপে মহাবীর বা বর্ধমানের নাম করতে হয়। ঋষভদেব থেকে মহাবীর পর্যন্ত মোট 24 জন তীর্থঙ্করকে জৈন ধর্মের প্রবর্তক বা প্রচারক বলা যেতে পারে। আমরা যদি জৈন দর্শনের আরেকটি প্রশ্ন এখানে উল্লেখ করি যে জৈন দর্শনের নয় কাকে বলে এবং নয় কয় প্রকার ও কি কি। এক্ষেত্রে দেখব যে উত্তর এরকম হতে পারে যে বস্তুর অনন্ত ধর্মের মধ্যে একটি বিশেষ ধর্ম বা গুণ আংশিক জ্ঞানকে, এই গুণের আংশিক জ্ঞানকে জৈন দর্শনের নয় বলা হয়েছে। জৈনদের মতে একটি বিশেষ দৃষ্টিকোণ থেকে 9টি সত্য। জৈন দর্শনে মোট 7টি নয় স্বীকার করা হয়েছে, যথা স্যাৎ অস্তি, স্যাৎ নাস্তি, স্যাৎ অস্তি চ নাস্তি চ, স্যাৎ অবক্তব্যম, স্যাৎ অস্তি চ অবক্তব্যম, স্যাৎ নাস্তি চ অবক্তব্যম এবং স্যাৎ অস্তি চ নাস্তি চ অবক্তব্যম। বৌদ্ধ দর্শন থেকে যদি আমরা এরকম দেখি যে বৌদ্ধ দর্শনের প্রধানত কয়টি ভাগে বিভক্ত এবং কি কি। বৌদ্ধ দর্শন সম্প্রদায় প্রধানত 2 প্রকার, যেমন হীনযান এবং মহাযান। পরবর্তীকালে কালক্রমে হীনযান সম্প্রদায় আবার 2 ভাগে বিভক্ত হয়, সৌত্রান্তিক এবং বৈভাষিক, এবং মহাযানপন্থীরাও 2টি ভাগে বিভক্ত হয়েছিলেন। তারা হচ্ছেন মাধ্যমিক শূন্যবাদ এবং যোগাচার বিজ্ঞানবাদ। এইভাবে করে আমরা একটি একটি করে প্রশ্নের উত্তর আমরা করতে পারি। যেমন বৌদ্ধ দর্শনের আরেকটি প্রশ্ন যদি আমরা বলি যে বৌদ্ধ দর্শন অনুযায়ী নির্বাণের প্রকৃতি কী, আমরা উত্তর হিসেবে বলতে পারি যে বৌদ্ধ দর্শনে নির্বাণের প্রকৃতি সম্পর্কে মত পার্থক্য রয়েছে। নির্বাণের
প্রকৃতি সম্পর্কে বলা হয়েছে যে নির্বাণ হলো পূর্ণ বিলুপ্তি, নির্বাণ হলো আনন্দময় অবস্থা, নির্বাণ হলো একটি অচিন্তনীয় ভাবাত্মক অবস্থা। এইভাবে আমরা নির্বাণ কি এই প্রশ্নের উত্তর এসএকিউ টাইপ প্রশ্নে দিতে পারি। যদি আমরা ন্যায় দর্শনের এইরকম একটি প্রশ্ন যে ব্যাপ্তি কি, ব্যাপ্তি শব্দের আক্ষরিক অর্থ হলো ব্যাপকতা। ব্যাপ্য অর্থাৎ হেতু এবং ব্যাপক অর্থাৎ সাধ্যের মধ্যেকার সম্বন্ধকে ব্যাপকতা বলা হয়। যদি ব্যাপকতা সম্বন্ধটি নিয়ত ও অব্যভিচারী হয় বা উপাধিমুক্ত হয় তাহলে সেই সম্বন্ধকে বলা হবে ব্যাপ্তি। আমরা যদি দেখি যে সামান্যের লক্ষণ বা সামান্যের প্রকারভেদ, সামান্য কয় প্রকার ও কী কী, যদি এই ধরনের প্রশ্ন থাকে তাহলে আমরা বলতে পারি যে সামান্য 3 প্রকার: পর সামান্য, অপর সামান্য এবং পরাপর সামান্য। যেমন ঘটত্ব হলো অপর সামান্য, সত্তা হলো পর সামান্য এবং দ্রব্যত্ব হলো পরাপর সামান্য। এটি সত্তা থেকে কম ব্যাপক কিন্তু ঘটত্ব থেকে অধিক ব্যাপক, তাই এটি হচ্ছে তোমার পরাপর সামান্য। বেদান্ত দর্শন থেকে আমরা যদি এরকম প্রশ্ন পাই যে শঙ্করাচার্য বিবর্ত বলতে কি বুঝিয়েছেন, আমরা বলতে পারি শঙ্করাচার্যের মতে জীব ও জগৎ ব্রহ্মের বিবর্ত মাত্র। বিবর্ত শব্দের অর্থ কারণে মিথ্যা কার্যের প্রতীতি, অর্থাৎ কারণ থেকে কোনো কার্য সৃষ্টি হয়নি কিন্তু ভুল করে আমরা কার্য সৃষ্টি দেখাই। যেমন দড়িকে সাপ বলে মনে করা, এখানে দড়ির কারণই হলো কেবল সত্য। আমরা যদি এরকম প্রশ্ন পাই যে প্রাতিভাসিক সত্তা বলতে কি বোঝায় বেদান্ত দর্শনে, এখানে বলতে পারি যে শঙ্কর 3 স্তরের সত্তা স্বীকার করেছেন। প্রাতিভাসিক সত্তা হলো তার মধ্যে অন্যতম, যা ক্ষণকালের জন্য প্রত্যক্ষ হয় এবং সংসার অবস্থারই অপর ব্যবহারিক প্রত্যক্ষের দ্বারা বাধিত হয়, তাই হলো প্রাতিভাসিক সত্তা। যেমন রজ্জুতে সর্প দর্শন বা স্বপ্নদৃষ্ট বস্তু হলো এই প্রাতিভাসিক সত্তার উদাহরণ। আমরা যোগ দর্শন থেকে যদি এরকম প্রশ্ন পাই যে যোগ শব্দের অর্থ কী, আমরা উত্তরে বলতে পারি যে চিত্তবৃত্তি নিরোধের নাম হচ্ছে যোগ। অর্থাৎ চিত্তের যে 5টি ভূমি আছে সেই সব ভূমিতে চিত্তের ধর্ম বা বৃত্তির নিরোধকে যোগ দর্শনে যোগ বলা হয়েছে। বা যদি এরকম প্রশ্ন পাই যে চিত্তবৃত্তি কি, তাহলে আমরা বলতে পারি যে যোগ দর্শন অনুসারে চিত্তবৃত্তি হলো চিত্তের বিষয় আকার প্রাপ্তি। অবিবেকবশত বাহ্য বিষয়ের সঙ্গে চিত্তের সংযোগ হলে চিত্তের বিকার বা পরিণাম ঘটে থাকে। চিত্তের এইসব পরিণামই হলো বৃত্তি বা চিত্তবৃত্তি। এইরকমভাবে যে প্রশ্নগুলো থাকবে শর্ট কোশ্চেন্স, যেমন সাংখ্য দর্শন থেকে আমরা যদি এরকম প্রশ্ন পাই যে সাংখ্য দর্শনের মূল তত্ত্ব কী, আমরা বলতে পারি উত্তর হিসাবে যে সাংখ্য দর্শনের 2টি মূল তত্ত্ব হলো প্রকৃতি ও পুরুষ। সাংখ্য দর্শন দ্বৈতবাদী দর্শন। এই দর্শনে যে কার্যকারণবাদ স্বীকার করা হয় তাকে সৎকার্যবাদ বলা হয়। সৎকার্যবাদ অনুসারে উৎপত্তির পূর্বে কার্যকারণের মধ্যে প্রচ্ছন্ন অবস্থায় থাকে। প্রকৃতি জড় এবং পুরুষ চৈতন্যময়। সব জড় পদার্থ সত্য, রজ ও তম এই 3 গুণের সমন্বয়ে গঠিত। এই দর্শনে ঈশ্বর স্বীকার না করা হলেও এটি একটি আস্তিক দর্শন। এটি হচ্ছে সাংখ্য দর্শনের মূল তত্ত্ব বলতে কি বোঝায়, এর উত্তর আমরা এরকম লিখতে পারি। যদি এরকম প্রশ্ন পাই যে সাংখ্য দর্শন অনুসারে পুরুষের বৈশিষ্ট্য কী, সাংখ্য দর্শন স্বীকৃত সাংখ্য দর্শনে পুরুষ হলো দ্বিতীয় তত্ত্ব। প্রকৃতি এবং পুরুষের মধ্যে পুরুষ হলো দ্বিতীয় তত্ত্ব। পুরুষ ও আত্মা অভিন্ন। পুরুষ চৈতন্য স্বরূপ বা জ্ঞান স্বরূপ। পুরুষ দেহ, মন, ইন্দ্রিয় ও জড় দেহ থেকে ভিন্ন। পুরুষ নির্বিকার, নির্গুণ, ভোক্তা ও সাক্ষী বা দ্রষ্টা। পুরুষ মোহমুক্ত, উদাসীন, অকর্তা। এগুলি হলো সাংখ্য দর্শনে পুরুষের বৈশিষ্ট্য। ভারতীয় দর্শনে তোমরা জানো যে বিভিন্ন যে দর্শন রয়েছে তাদের মধ্যে প্রমাণের সংখ্যা বা প্রমাণের স্বীকৃতির সংখ্যা বিষয়ে বিতর্ক রয়েছে। যেমন চার্বাক দর্শন প্রত্যক্ষকেই একমাত্র প্রমাণ বলেছে। জৈন দর্শনে প্রত্যক্ষ অনুমান শব্দকে প্রমাণ বলা হয়েছে। বৌদ্ধ দর্শনে প্রত্যক্ষ ও অনুমান স্বীকার করা হয়েছে। ন্যায় দর্শনে আবার 4টি প্রমাণ স্বীকার করা হয়েছে: প্রত্যক্ষ, অনুমান, উপমান ও শব্দ।
বৈশেষিক দর্শনে দুই প্রকার প্রমাণ স্বীকার করা হয়েছে, প্রত্যক্ষ ও অনুমান। সাংখ্য দর্শনে তিন প্রকার অনুমান স্বীকার করা হয়েছে এবং যোগ দর্শনেও তিন প্রকার অনুমান স্বীকার করা হয়েছে, প্রত্যক্ষ, অনুমান, শব্দ। মীমাংসা দর্শনে আমরা দেখেছি যে প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ ও অর্থাপত্তি এইগুলো হচ্ছে তোমার প্রভাকর মীমাংসা দর্শনে, এবং অতিরিক্ত অনুপলব্ধি প্রমাণ স্বীকার করা হয়েছে কুমারিল ভট্টের দর্শনে। আর বেদান্ত দর্শনে মোট প্রমাণ স্বীকার করা হয়েছে 6টি, প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ, অর্থাপত্তি এবং অনুপলব্ধি। এই রকম বিভিন্ন এসএকিউ টাইপের প্রশ্ন তোমাদের জন্য আসতে পারে। আমরা আজকের এপিসোডে কিছু এই ধরনের প্রশ্ন নিয়ে এবং তাদের উত্তর নিয়ে তোমাদের জন্য আলোচনা করলাম। আলোচনার যে পিডিএফ সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। তোমরা আনফোল্ডিং ফিলোসফি এই ইউটিউব চ্যানেলটিকে শেয়ার করো, লাইক করো, বন্ধুদের মধ্যে আরও বেশি বেশি করে ছড়িয়ে দাও, কমেন্ট বক্সে লিখে জানাও, এবং এর যে আলোচনার যে পিডিএফ বা এর যে নোটস সেগুলো পাওয়ার জন্য তোমরা আনফোল্ডিং ফিলোসফি এই ইউটিউব চ্যানেলের মেম্বারশিপ তোমরা নাও। আজকের মতো এই এসএকিউ টাইপের প্রশ্ন, ভারতীয় দর্শন থেকে এই এসএকিউ টাইপের প্রশ্ন নিয়ে যে আমাদের আলোচনা, আমরা এখানেই শেষ করছি।